ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে দূরে কাছে কাছে দূরে। রাঙামাটির দেশ বোলপুর। আজ কেমন মেঘলা আকাশ, দেখুন কি সুন্দর লাগছে আজকে চারপাশটা। একটা স্নিগ্ধ সকাল, ভোরের আলো ফুটতেই পাখির চোখে ধরা দিল এক শান্ত সুন্দর বোলপুর। মাঝখানে দেখা যাচ্ছে শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের উঁচু টাওয়ার। গতকাল রাতে ফুল্লরা মন্দির দর্শন করে ফিরতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। আমাদের এই বোলপুর সফরের আস্তানা এখন দূরদর্শন কেন্দ্র বোলপুরের নিজস্ব অতিথি আবাস। আগামী দুদিন এখানেই আমাদের বাস, আর এখান থেকেই চলবে আমাদের বোলপুর দর্শন। গেস্ট হাউসের চারপাশটা যেন সবুজে ঘেরা এক শান্তির নীড়। দূষণহীন নির্মল বাতাসে বুক ভরে শ্বাস নিলে এক নিমেষেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট আর এমন এক স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশে সকালটা শুরু হলে মন এমনিতেই চাঙ্গা হয়ে ওঠে। তাই আর দেরি না করে সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিয়ে ডিডি বাংলার কাছে দূরের টিম ফের বেরিয়ে পড়ল নতুন পথের খোঁজে। কি ভাবছেন আজ সারাদিনের এই সফরে আমরা কোথায় কোথায় যাব? কথা দিচ্ছি, বোলপুরের আনাচে কানাচে ছড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্য আজ দিনভর আপনাদের দেখাবো। তবে আমাদের আজকের প্রথম গন্তব্যটি ঠিক কোথায়, সেই কৌতূহলের অবসান ঘটাতে বরং আমাদের সাথেই থাকুন। ক্যাম্পাস পেরিয়ে আমাদের গাড়ি এসে পড়ল চওড়া রাস্তায়। কালো পিচ ঢালা মসৃণ পথ যেন সাপের মতো এঁকে বেঁকে ছুটে চলেছে সামনের দিকে। দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর, আর তারই মাঝে বয়ে চলা সাধারণ মানুষের স্বল্প ব্যস্ত জীবনযাপন। বেশ একটা শান্ত ছিমছাম পরিবেশ। ফাঁকা রাস্তা পেয়ে আমাদের গাড়িও এবার বেশ কিছুটা গতি নিল। আমাদের রুট ম্যাপটা একবার বলে দিই আপনাদের। চিত্রা মোড় হয়ে মকরমপুর, তারপর উত্তর নারায়ণপুর পেরিয়ে আমাদের গাড়ি এগোতে থাকলো। পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই চোখে পড়ল বনডাঙ্গায় বীর সিধু কানহুর সগর্ব মূর্তি। রাঢ় বাংলার এই প্রকৃতির এক অদ্ভুত মায়া আছে। রাস্তার পাশেই বাঁধানো ঘাটের ওই শান্ত পুকুরটি দেখুন, যেখানে বসে আছেন কিছু পথ চলতি ক্লান্ত পথিক। সকালটা কিন্তু বেশ সুন্দর। আদিত্যপুর পার হতেই পথের ধারের একটি হোর্ডিংয়ে চোখ আটকে গেল। লেখা আছে কঙ্কালীতলা আর মাত্র 4.5 কিলোমিটার। এতক্ষণে নিশ্চয়ই আপনারা আন্দাজ করে ফেলেছেন
আমাদের আজকের প্রথম গন্তব্যটি ঠিক কোথায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের যাত্রাপথ এবার এসে মিশতে চলেছে এক পরম তীর্থক্ষেত্রে, বীরভূমের আর এক বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায়। অবশেষে আমরা এসে পৌঁছলাম বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায়। চলুন আর দেরি না করে পুণ্যভূমি কঙ্কালীতলা মন্দির চত্বরে প্রবেশ করা যাক। আমাদের সঙ্গে আপনারাও চলুন, ঘুরে দেখি এই জাগ্রত প্রাঙ্গণ। এবার একে একে জেনে নেব এই পবিত্র মন্দিরের ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং এক গভীর আধ্যাত্মিক মাহাত্ম্যের কথা। মূল তোরণ পেরিয়ে আমরা প্রবেশ করলাম পবিত্র কঙ্কালীতলা মন্দির চত্বরে। ভেতরে পা রাখতেই এক অদ্ভুত শান্ত আধ্যাত্মিক পরিবেশ মন ছুঁয়ে যায়। মন্দিরের দিকে আরেকটু এগোতেই পথের দুধারে চোখ পড়বে সারি সারি ডালা দোকান। পুজো দেওয়ার জন্য প্রয়োজনীয় সব রকম উপাচার, যেমন ফুল, ফল, মিষ্টি আর লাল জবার মালা আপনি এখান থেকেই অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন। আমরা তো চলে আসলাম এখানে। ম্যাডাম কোথায়? কে ম্যাম? আরে ম্যাডামের সাহিত্য খুব পছন্দ, তাই হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছে। আচ্ছা, চল যাই। চলো। এই ঝুড়িটা দাও, ওই ঝুড়িটা দাও। এই যে কাকা, বেতের ঝুড়িটা দাও, বেতের। মূল মন্দিরের সামনে এসে দাঁড়ালেই মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ৫১ সতীপীঠের একটি। পীঠ নির্ণয় তন্ত্র ও পুরাণ মতে এই তীর্থস্থানের আদি উৎস লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক চেতনার মাঝে। যুগের পর যুগ ধরে অসংখ্য ভক্ত এবং সাধকদের আরাধনা আর বিশ্বাসী কোপাই তীরের এই পুণ্যভূমিকে এক জাগ্রত মহাতীর্থে পরিণত করেছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবাদিদেব মহাদেবের প্রলয় নৃত্যের সময় ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত দেবী সতীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশ ঠিক এই স্থানেই পতিত হয়েছিল। আর সেই থেকেই এই পবিত্র পীঠস্থানের নাম হয় কঙ্কালীতলা। এখানকার দেবী দেবগর্ভা এবং ভৈরব হলেন রুরু। ভারতচন্দ্র রায় গুণাকরের অন্নদা মঙ্গল কাব্যে এমনই এক পীঠের কথা পাওয়া যায় যার নাম কাঞ্চি দেশ। ভারতচন্দ্র লিখেছেন, কাঞ্চি দেশে পড়িল কাঁকালি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। ইতিহাসবিদ দীনেশচন্দ্র সরকার ও গবেষক দেবকুমার চক্রবর্তীর মতে এই পীঠস্থানটি বীরভূম জেলায় কোপাই নদীর তীরে অবস্থিত। দেবকুমার বাবু এখানকার মন্দিরের পাশে কাঞ্চীশ্বর শিবের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। এই নামের সূত্র ধরেই বিশেষজ্ঞরা বীরভূমের এই অঞ্চলটিকেই প্রাচীন কাঞ্চীপুর বলে অনুমান করেন। ইতিহাসের এই দাবিকে আজও মজবুত করে লোকশ্রুতি। ১৯৬১ সালের ডিস্ট্রিক্ট সেন্সাস হ্যান্ডবুক বীরভূমে স্পষ্ট উল্লেখ আছে, বোলপুর থানার অন্তর্গত বেঙ্গুটিয়া গ্রামে আজও দেবী সতীর কাঁকাল অর্থাৎ কোমরের অংশ পড়ার গল্প। অর্থাৎ পুরাণের সেই কাঞ্চি দেশ আর বীরভূমের কোপাই পাড়ের বেঙ্গুটিয়া গ্রাম ইতিহাস আর লোকশ্রুতির হাত ধরে আজও মিলেমিশে এক হয়ে আছে, যা বর্তমানে আমাদের কাছে কঙ্কালীতলা নামেই বেশি পরিচিত। মন্দিরের ঠিক পাশেই দেখতে পেলাম এক অপূর্ব জলাশয়। লোকমুখে জানলাম এই জলাশয়টি খুবই পবিত্র। বিশ্বাস করা হয় ওই কুণ্ডের জলেই নাকি দেবী সতীর দেহাংশ বিলীন হয়ে আছে। নমস্কার, আমার নাম শুভজিৎ চৌধুরী। আমি কঙ্কালীতলা মন্দিরের একজন সেবায়িত। আমাদের এই সতী কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই কুণ্ডর মধ্যে আমাদের কাঁকালের অংশটা মায়ের পড়ে আছে।
আমাদের এই কুণ্ডটা কাশী বেনারসের মণিকর্ণিকা ঘাটের সঙ্গে কানেক্ট আছে ডিরেক্ট। মানে মন্দিরের জল যখন শুকিয়ে যায় তখন ওই মণিকর্ণিকা ঘাটের যে সুড়ঙ্গ পথটা আছে মায়ের ওই ঈশান কোণে, তো ওখান থেকে ওই সুড়ঙ্গ পথ থেকে জল আসে। শান্তিনিকেতনের স্নিগ্ধ পরিবেশে আজকে আমরা চলে এসেছি কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরের সাথে জড়িত আছে অনেক লোকের ভক্তি ও আস্থা। এই মন্দিরে আনাচে কানাচে অনেক ইতিহাস। তো আসুন আমাদের ক্যামেরার চোখ দিয়ে মায়ের দর্শন করুন। আর চলুন শুরু করা যাক কঙ্কালীতলা মন্দিরের পরিক্রমা। পাখির চোখে এবার আমরা দেখে নেব মন্দির চত্বর আর তার আশেপাশের এক মায়াবী রূপ। বিস্তীর্ণ সবুজের বুক চিরে মন্দিরের ঠিক কোল ঘেঁষেই এঁকে বেঁকে আপন খেয়ালে বয়ে চলেছে রাঢ় বাংলার রূপসী কন্যা কোপাই নদী। বিশ্বকবির কলমে লেখা সেই আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এই সেই নদী যার স্নিগ্ধ জলধারা মন্দিরের এই শান্ত ও পবিত্র পরিবেশকে যেন আরো অপরূপ করে তুলেছে। এখানে যখন আসবেন কঙ্কালীতলায়, হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। অন্যদিকে বীরভূমের লাল মাটির এই তীর্থক্ষেত্রে পা রাখলেই আপনার কানে ভেসে আসবে একতারা আর বাউলের এক উদাস করা সুর। মন্দির প্রাঙ্গণ জুড়ে বসে থাকা বাউল শিল্পীদের গাওয়া বাংলার মাটির সেই লোকগান মুহূর্তেই মনকে জাগতিক কোলাহল থেকে দূরে এক পরম আধ্যাত্মিক জগতে নিয়ে যাবে। সতীপীঠ আর মহাশ্মশান, এই দুইয়ের অবস্থান যেন একই সূত্রে গাঁথা। এই কোপাই নদীর ধারেই মন্দির সংলগ্ন স্থানে রয়েছে এক প্রাচীন মহাশ্মশান, যার নাম বৈতরণী। এই প্রামাণ্য তথ্যগুলি থেকে জানা যায় বীরভূমের এই অঞ্চলটি প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ও হিন্দু তন্ত্র সাধনার এক অন্যতম প্রধান কেন্দ্র ছিল। কালের নিয়মে প্রাচীন স্থাপত্যের অনেক কিছুই হয়তো আজ বিলীন, তবুও প্রত্নতাত্ত্বিকদের মতে এই মন্দির সংলগ্ন প্রাচীন পবিত্রকুণ্ডু এবং আশেপাশের মাটির গঠনশৈলী বহু শতকের সুপ্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। লিখিত ইতিহাসে নির্দিষ্ট দিনক্ষণ না থাকলেও গবেষকদের মতে পঞ্চদশ শতকের অনেক আগে থেকেই কঙ্কালীতলায় দেবী আরাধনার এক নিরবিচ্ছিন্ন ধারা বয়ে চলেছে, যা আজও স্বমহিমায় অটুট। মন্দির প্রাঙ্গণেই রয়েছে মায়ের ভোগঘর বা অন্নভোগ বিতরণের নির্দিষ্ট স্থান। নমস্কার, আমার নাম অরিজিৎ বাগচি। আমি সুদূর কলকাতা থেকে বারংবার, আজকের নয়, বারংবার মায়ের টানে ছুটে এসেছি এখানে। আমি মন্দির চত্বরের পাশেই চোখে পড়বে সারি সারি হস্তশিল্পের দোকান। শান্তিনিকেতনী ঘরানার হাতে তৈরি ঘর সাজানোর নানা জিনিস, কাঠের কাজ, টেরাকোটা আর বাংলার বিখ্যাত বাটিক ও কাঁথা স্টিচের রকমারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন গ্রামীণ শিল্পীরা। কাছে দূরে, কাছে দূরে। ফিরে এলাম ব্রেকের পরে সঙ্গে নিয়ে কাছে দূরে। কঙ্কালীতলা দর্শন শেষ করে এখন আমাদের লাঞ্চের পালা। চওড়া রাস্তা ধরে আদিত্যপুর আর প্রান্তিক স্টেশন পেরিয়ে আমাদের গাড়ি এবার ছুটল শ্যামবাটি মোড়ের দিকে। এখন প্রায় ভর দুপুর। বোলপুরের এই গরমের মাঝে হঠাৎ করেই নামলো স্বস্তির বৃষ্টি। রাঢ় বাংলার বুকে এমন ঝমঝমে বৃষ্টি যেন আমাদের এই সফরের এক উপরি পাওনা। বৃষ্টি ভেজা এই স্নিগ্ধ আমেজ গায়ে মেখেই
দুপুরের লাঞ্চ সারতে আমাদের টিম এসে পৌঁছলো এক সুন্দর রেস্তোরাঁয়। বাইরে এখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আর এমন স্নিগ্ধ বৃষ্টি ভেজা দুপুরে আমাদের সামনে এসে পরিবেশিত হলো পুরো দমে এক সাবেকি বাঙালি আহার। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে দেখুন, এইসবে দুপুরে খাওয়া খেয়ে উঠলাম, আর এই লাল মাটির দেশে মুষলধারে বৃষ্টি, বোলপুরে সেই রোমান্টিক বৃষ্টি। আসুন উপভোগ করি এই বৃষ্টি। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি ভেজা দুপুরে জমিয়ে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শ্যামবাটি মোড় থেকে গোয়ালপাড়া হয়ে আমাদের গাড়ি এবার ধরল সিউড়ির রাস্তা। পথের দুপাশে চেনা প্রকৃতির অচেনা রূপ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আপনারা মুগ্ধ হয়ে যাবেন, এক নিমেষেই যেন চোখ জুড়িয়ে দেয়। বিস্তীর্ণ সবুজের সমারোহ দেখলে মনে হয় প্রকৃতি যেন এক নিপুণ শিল্পীর মতো নিজ হাতে সযত্নে সাজিয়ে তুলেছে এই রাঢ় বাংলাকে। পথের ধারেই তালগাছের ছায়ায় ঘেরা গৃহস্থের মাটির বাড়িগুলো যেন এক অনাবিল সুখের সংসারের প্রতিচ্ছবি। এই সহজ সরল জীবনযাত্রা দেখলেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। এই সবুজের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত ইটভাটার চিমনি, বিস্তীর্ণ ধানের জমি, আর মাথার ওপর মেঘলা আকাশ। গোমাতার দল শান্ত ভঙ্গিতে ঘাস খেয়ে চলেছে, আর ফসলের মাঠ পাহারায় একাকী দাঁড়িয়ে আছে সেই চেনা কাকতাড়ুয়া। বলিউড সিনেমাতে দেখা সেই ভেড়ার পাল যেন আজ বাস্তবে আমাদের চোখের সামনে ধরা দিল। গ্রামীণ জীবনের কত শত রূপ যে এই পথে ছড়িয়ে আছে তা বলে শেষ করা যায় না। পথের ধারেই দেখা মিলল এক গ্রাম্য কামারশালার। সেখানে জ্বলন্ত আগুনে আর হাতুড়ির ছন্দে তৈরি হচ্ছে কৃষকের নিত্যসঙ্গী কাস্তে। অজানা কোনো গ্রামের এক জাগ্রত কালী মন্দিরের সুদৃশ্য তোরণ দেখতে দেখতে আমরা যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। বোলপুর থেকে বক্রেশ্বরের দূরত্ব আনুমানিক 50 থেকে 60 কিলোমিটার। বাংলার এই অপরূপ গ্রামীণ শোভা দু চোখ ভরে দেখতে দেখতে প্রায় ঘন্টা দুয়েকের পথ কখন যে পেরিয়ে গেল তা আমরা টেরই পেলাম না। কাছে দূরে কাছে দূরে বিকেলের রোদ এখন মেঘের আড়ালে, আর আকাশ থেকে ঝরে পড়ছে হালকা ছিড়ছিড়ে বৃষ্টি। বক্রেশ্বর মন্দির দর্শনের ঠিক আগেই আমাদের যাত্রাপথ পেরোলো এক সুবিশাল কর্মযজ্ঞের প্রাঙ্গণ। দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বিশাল ইমারতটি হল বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। গ্রামীণ প্রকৃতির শান্ত কোলে এটি যেন আধুনিক সভ্যতার এক স্পন্দিত হৃদয়। সেই বৃষ্টি ভেজা স্নিগ্ধ পরশ গায়ে মেখে অবশেষে আমরা এসে পৌঁছলাম বীরভূমের অন্যতম প্রাচীন এবং জাগ্রত মহাতীর্থ বক্রেশ্বরে। পুরাণ মতে এটি হিন্দু ধর্মের 51 সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর ভ্রূমধ্য পতিত হয়েছিল। এখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন মহিষমর্দিনী এবং ভৈরব হলেন বক্রনাথ।
ইতিহাস বলে প্রাচীনকালে এই স্থান ছিল নিবিড় অরণ্যে ঘেরা এক সাধনপীঠ। কথিত আছে সত্যযুগে মহর্ষি অষ্টাবক্র এই স্থানে কঠোর তপস্যা করে নিজের শারীরিক বিকলাঙ্গতা থেকে মুক্তি পেয়েছিলেন। তার নামানুসারেই এই স্থানের নাম হয় বক্রেশ্বর। পরবর্তীকালে বিভিন্ন সময়ে স্থানীয় জমিদার ও রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মূল মন্দির এবং মন্দির চত্বরের অন্যান্য শিব মন্দিরগুলি গড়ে ওঠে। বক্রেশ্বরের আধ্যাত্মিক মাহাত্ম্যের পাশাপাশি এর প্রাকৃতিক ও বিজ্ঞানসম্মত গুরুত্ব অপরিসীম। মন্দির চত্বরে ছড়িয়ে রয়েছে বেশ কয়েকটি উষ্ণ ও শীতল প্রস্রবণ। এদের মধ্যে অগ্নিকুণ্ড, ভৈরবকুণ্ড, জীবৎকুণ্ড ও সূর্যকুণ্ড অন্যতম। ভারত সরকারের জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূতাত্ত্বিক সমীক্ষার তথ্য অনুযায়ী এই উষ্ণ প্রস্রবণগুলির বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। এই জলে প্রচুর পরিমাণে রেডিও অ্যাক্টিভ উপাদান, রেডন গ্যাস, হিলিয়াম এবং সালফার বা গন্ধক মিশে রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের মতে এই জলে স্নান করলে বাত, হাঁপানি এবং নানা ধরনের চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর ঠিক এই কারণেই বক্রেশ্বর আজ কেবল একটি তীর্থক্ষেত্র নয়, বরং এটি হয়ে উঠেছে সমাজ ও জনজীবনের এক অন্যতম ভরসাস্থল। বক্রেশ্বর মন্দির দেখে এবার যাব বক্রেশ্বর ড্যাম দেখতে। ড্যাম আমাদের চোখের সামনে, দিগন্ত বিস্তৃত বক্রেশ্বর জলাধার। রাঢ় বাংলার রুক্ষ লাল মাটির বুকে এ যেন এক অপরূপ নীলকান্তমণি। আকাশ আর জলের এমন নৈসর্গিক মিতালি শুধুমাত্র কল্পনায় হয়, এখানে তা বাস্তব। মেঘলা বিকেলের স্নিগ্ধ সমীরণের পরশে জলাধারের শান্ত বুকে যখন ছোট্ট ছোট্ট ঢেউয়ের সৃষ্টি হয়, তখন এক অনবদ্য মায়াবী পরিবেশের জন্ম হয়। নাগরিক জীবনের সমস্ত কোলাহল যেন এই জলরাশির সামনে এসে এক পরম স্তব্ধতায় লীন হয়ে যায়। বোলপুরের বৃষ্টি ভেজা দুপুরের পরে আমরা এসেছি বীরভূমের এক অন্যতম আকর্ষণ বক্রেশ্বর ড্যাম। কি সুন্দর না, একদিকে সবুজ প্রকৃতি আর আরেকদিকে শান্ত জল। দেখুন দৃশ্যটা। প্রকৃতির এই শান্ত রূপের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল কল্যাণমুখী কর্মযজ্ঞ। বীরভূমের এই শুষ্ক অঞ্চলে নবপ্রাণের সঞ্চার করতে এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল জলের চাহিদা মেটাতে গত শতকের শেষ ভাগে এই সুবিশাল জলাধারটি নির্মাণ করা হয়। মূলত শিল্পের বিকাশ এবং কৃষির উন্নতির লক্ষ্যেই এই সুবিশাল পরিকাঠামোটি গড়ে তোলা হয়েছিল। এই জলাধার আজ কেবল একটি কৃত্রিম হ্রদ মাত্র নয়, বরং এটি বিস্তীর্ণ অঞ্চলের অসংখ্য মানুষের জীবন ও জীবিকার এক অন্যতম প্রধান অবলম্বন। একদিকে এর সঞ্চিত জলরাশি বিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়ে সমগ্র রাজ্যকে আলোয় ভরিয়ে তুলছে, ঠিক তেমনি এর কল্যাণময় বারিধারা আশেপাশের বিস্তীর্ণ রুক্ষ প্রান্তরকে সুজলা সুফলা শস্য শ্যামলা করে তুলেছে। সেচ ব্যবস্থার মাধ্যমে দূর দূরান্তের কৃষকদের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে সাধারণ মানুষের পানীয় জলের যোগান এবং মৎস্য চাষ সব মিলিয়ে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট নবজাগরণ এনেছে এই বক্রেশ্বর জলাধার। আজকের মতো আমাদের সফর এখানেই শেষ করছি। দেখা হবে
নতুন পর্বে। আমরা আছি বোলপুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। শুভরাত্রি। একঘেয়ে দিন থেকে এক ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেয় কাছে দূরে, 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 কাছে দূরে।